সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে আইন শৃঙ্খলা উন্নয়নে ভূমিকা রাখুন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন এনসিপি নেতা। শিক্ষা খাতে জিডিপির ৬% আর স্বাস্থ্য খাতে ৫% বরাদ্দের দাবি ছাত্র ফ্রন্টের। চাঁদাবাজির অভিযোগে আটক ২ জন, থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হতে পারে না, বললেন আব্দুল মঈন খান। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সরকার ও বিরোধী দলের চুপ থাকার কারণ জানতে চায় জনগণ। নির্বাচনী ব্যয়ের হিসাব দিয়েছে জামাত সহ ২৫টি দল। সর্বশেষ জানবেন জামাতের সেক্রেটারি জেনারেল বইয়ের মোড়ক উন্মোচনে উঠে এলো কারাজীবনের স্মৃতি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে আইন শৃঙ্খলা উন্নয়নে ভূমিকা রাখুন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন এনসিপির নেতা। বর্তমানে সরকার নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেছেন, সারা দেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়েছে। সম্প্রতি গাজীপুরে একই পরিবারের ৫ জনের নৃশংস হত্যাকাণ্ড, রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজির ঘটনা বাড়ালো উদাহরণ টেনে আরিফুল বলেন, এসব ঘটনা জনগণের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের আহমেদের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেছেন, অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের কার্যকর ভূমিকা রাখতে হবে। আজ বুধবার বিকেলে রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে শিশুর জীবন ও নিরাপত্তা নাগরিক মানববন্ধন শীর্ষক এক কর্মসূচিতে আরিফুল ইসলাম কথা বলেন। হামে শিশু মৃত্যুর ক্রমবর্ধমান হার, টিকাদান ব্যবস্থার দুর্বলতা, সারা দেশে হত্যা, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা বৃদ্ধি পাওয়া এ আইন শৃঙ্খলা বা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি ঢাকা মহানগরের উত্তরের তেজগাঁও জোন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, দেশে হামে শিশু মৃত্যুর হার বর্তমানে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এক অপরের ওপর দোষারোপ না করে অবিলম্বে কার্যকর পদক্ষেপের মাধ্যমে শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় এনে বিভাগীয় তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সীমান্ত হত্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা, বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে তাদের অন্যান্যদের মধ্যে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, দলের যুব সংগঠন জাতীয় যুব শক্তির কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহমেদ প্রমুখ সহ আরো অনেকেই বক্তব্য দেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হতে পারে না, বলেছেন আব্দুল মঈন খান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না হলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেছেন, গণতন্ত্রের ভিত্তি শুধু নির্বাচন বা সংখ্যাগরিষ্ঠতার উপর নয়, বরং শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানই এর মূল ভরসা। আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে সংসদ, বিচার ব্যবস্থা, প্রশাসন সহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে স্বাধীন, কার্যকর ও জবাবদিহিমূলক হতে হবে। তিনি বলেন, প্রতিষ্ঠান দুর্বল হলে গণতন্ত্র ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ে। সিটিজেন ফোরাম বাংলাদেশ সিএফবি আয়োজিত গোলটেবিল বৈঠক প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আব্দুল মঈন খান। আজকে তিনি এই মন্তব্যটি করেন একটি হোটেলে। ন্যাশনাল পার্লামেন্ট, এ নিউ মাইলস্টোন অ্যান্ড ডেমোক্রেটিক পলিটিক্স শীর্ষক গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র কেবল সংখ্যাগরিষ্ঠতার শাসন নয়, এটি একটি ব্যবস্থা যেখানে সংখ্যাগুলো মতামত গুরুত্ব পায় এবং পারস্পরিক সহনশীলতা বজায় থাকে। তিনি বলেন, এই ভারসাম্য রক্ষা করাও একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোর অংশ। ২০২৪ সালের গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটের প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সাম্প্রতিক সময়ে অভিজ্ঞতা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা সামনে রেখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন ও শক্তিশালী করার দিকে মনোযোগ দেওয়ার জরুরি। আন্তর্জাতিক উদাহরণ টেনে আব্দুল মঈন খান বলেন, দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা প্রতিষ্ঠানে উন্নত গণতন্ত্রকে স্থিতিশীল রেখেছে। বাংলাদেশের সেক্ষেত্রেও সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে আরো সুসংগত করার সুযোগ রয়েছে। ভবিষ্যতে সংসদকে শুধু আইন প্রণয়নের কেন্দ্র নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে বলে উল্লেখ করেন আব্দুল মঈন খান। তিনি বলেন, তাহলে গণতন্ত্র টেকসই ভিত্তির উপর দাঁড়াতে পারবে।
চাঁদাবাজির অভিযোগে আটক দুইজনকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা। ফরিদপুরের ভাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে দুই তরুণকে পুলিশ আটক করার পর তাদের এলাকার ছেলে পরিচয় দিয়ে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। গতকাল মঙ্গলবার রাতে ভাঙ্গা থানায় এ ঘটনা ঘটে। পুলিশ চাঁদাবাজির অভিযোগে যে দুই ব্যক্তিকে আটক করেছিলেন তারা হলেন ভাঙ্গা পৌরসভার হোগালাডাঙ্গি সদরদি মোল্লার বাসিন্দা ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল লিয়াকত মোল্লার ছেলে শোয়েব মোল্লা, ভাঙ্গা পৌরসভার কাফুরিয়া সদরদি মহল্লার বাসিন্দা শাহী মুন্সির ছেলে সোহান মুন্সি। তারা ভাঙ্গা বাস স্ট্যান্ড ও টেম্পো স্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিএনপি করলে চাঁদাবাজি করেও মুক্তি মেলে শিরোনামে 1 মিনিট 34 সেকেন্ডের ওই ভিডিওটি বুধবার সন্ধ্যায় পোস্ট করা হয় শেখ আরাফাত নামে একটি ফেসবুক আইডি থেকে। ভিডিওতে দেখা যায় ভাঙ্গা থানার সুসজ্জিত একটি কক্ষে 6 জন ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে আছেন। 6 জনের মধ্যে থাকা বা থেকে দ্বিতীয় ব্যক্তিটি ভাঙ্গা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক। ভিডিওতে ওসি মিজানুর রহমানকে বলতে শোনা যায়, আপনাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যে আপনারা ওই এলাকায় বিভিন্ন খারাপ কাজের সঙ্গে জড়িত, চাঁদাবাজের সঙ্গে জড়িত, বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। এই তথ্য আর কি আমরা শুনবো? এই সোহান বলেন। এরপর ওসি সোহানের বাবি শাহী মুন্সিকে উদ্দেশ্য করে বলেন, বাবা হিসেবে আপনি বলেন, আপনি ছেলেকে নিতে আসছেন, আপনি বলেন তারা যদি কিছু করে এই দায়িত্ববান আপনি কে নেবেন? জবাবে শাহ মুন্সিকে অস্পষ্ট করে কিছু একটা বলতে শোনা যায়। এরপর ওসি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাকে বলেন, আইয়ুব ভাই আপনি বলেন ওদের সম্বন্ধে, আপনি কেন আসছেন, কি করতে চাচ্ছেন? উত্তরে আইয়ুব মোল্লা বলেন, আমি আসছি, ওরা আমাদের এলাকার ছেলে, শুনলাম ওদেরকে থানায় ডেকে আনা হয়েছে। এখন ওরা যদি কুটিবিচ্ছিত কিছু করে থাকে সেটা আমরা সংশোধন করার চেষ্টা করব এবং ভবিষ্যতে যদি করে আইন শৃঙ্খলা বাহিনী যে ব্যবস্থা নেবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব। তখন ওসি বলেন, আমরা স্পষ্ট কথা ভাই, যেহেতু আমার সিনিয়র অফিসারদের নির্দেশে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হবে, চাঁদাবাজি হবে, গরিবের অত্যাচার করবে, এসব কাজ ভাই হবে না। যদি হয় দায়িত্ব থেকে যেহেতু আপনি আসছেন, আপনি বাবা হিসেবে আসছেন, বিএনপির সেক্রেটারি হিসেবে দায়িত্ব আপনাকে নিতে হবে। কথা ক্লিয়ার। নির্বাচনী ব্যয়ের হিসাব দিয়েছে জামাত সহ 25টি দল। বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি 25টি রাজনৈতিক দল এখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় খরচের বিবরণী নির্বাচন কমিশনে জমা দেয়নি। তবে জামাত ইসলামী সহ 25টি দল তাদের হিসাব জমা দিয়েছে। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে 299টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর 3 আসনে ভোট হয় 9 এপ্রিল। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 50টি নিবন্ধিত দল অংশ নেয়। জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে বলা আছে, নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া প্রতিটি রাজনৈতিক দলের সব নির্বাচনী এলাকা নির্বাচনী সম্পন্ন হওয়ার 90 দিনের মধ্যে কমিশনের কাছে ব্যয়ের বিবরণী জমা দিতে হবে। কোন দল এ সময়ের মধ্যে তাদের ব্যয়ের বিবরণী জমা দিতে ব্যর্থ হলে ইসি ওই দলকে 30 দিনের মধ্যে বিবরণটি জমা দেওয়ার নির্দেশ দিয়ে একটি সচেতনমূলক নোটিশ জারি করবে। আদেশে বলা আরও হয়েছে, যদি সংশ্লিষ্ট নিবন্ধিত রাজনৈতিক দল ওই সময়ের মধ্যেও তা জমা দিতে ব্যর্থ হয় তবে কমিশন 10,000 টাকা জরিমানা প্রদান সাপেক্ষে আরো 15 দিন সময় বৃদ্ধি করতে পারবে। যদিও সেই বর্ধিত সময়ের মধ্যেও বিবরণী জমা দিতে ব্যর্থ হয় তবে কমিশন তার নিবন্ধিত বাতিল করতে পারবে। মঙ্গলবার সন্ধ্যায় ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, 25টি দল মঙ্গলবার পর্যন্ত ব্যয়ের হিসাব দেয়নি। কমিশন সিদ্ধান্ত নিলে বিবরণী জমা দেওয়ার সময় 1 মাস বাড়ানো হবে। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সবাই 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।